আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আউটসাইড দ্য বক্স অ্যানালাইসিস। জার্মানি স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ইউরো 2024। সেই ম্যাচ নিয়ে আমাদের আজকের প্রি ম্যাচ অ্যানালাইসিস। শুরুতে যদি আমরা জার্মানির স্কোয়াডটা দেখি, গত বছর অর্থাৎ 2023 সালে জার্মানির পারফরমেন্স খুব বাজে গিয়েছে। তারা খুব আনস্টেবল ছিল, তারা 3বার কোচ চেঞ্জ করেছে, তাদের স্টার্টিং ইলেভেনগুলো খুব আনস্টেবল মনে হচ্ছিল। 2024 সালে এসে এই বছরের 4টি তারা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে, এই সময় তাদেরকে কিছুটা স্টেবল মনে হয়েছে। গত বছর তারা 11টা ম্যাচ খেলেছিল, সেখানে মাত্র 3টি ম্যাচ উইন করেছিল এবং 6টি ম্যাচে তারা লুজ করেছিল। বাট এই বছরে তারা 4টে ম্যাচ খেলেছে এখন পর্যন্ত, এবং এই 4টে ম্যাচের মধ্যে 3টি ম্যাচে তারা উইন করেছে। খুব বড় ব্যবধানে তারা কোনো ম্যাচ জিতে নাই, বাট প্রতিটা ম্যাচে তারা আসলে তাদেরকে মনে হচ্ছিল যে তারা একটা স্টেবল ইলেভেন নিয়ে তারা খেলতে পারছে এবং তাদের চেঞ্জগুলো তারা স্টেবল করতে পারছে, এবং আলটিমেটলি সেখান থেকে তারা কিন্তু ম্যাচ উইন করছে। ফ্রান্সের এগেনস্টে 2-0, নেদারল্যান্ডসের এগেনস্টে 2-1, বা লাস্ট যে ম্যাচটা খেলো গ্রিসের এগেনস্টে সেখানে তারা 2-1 গোলে জিতেছে। সো এই হলো মোটামুটিভাবে তাদের একটা স্কোয়াড, 26 ম্যান স্কোয়াড। ইউজুয়ালি তারা 4-2-3-1 এই ফরমেশনেই খেলে আসছে, এবং এখানে তাদের প্রতিটা পজিশনে বেশ ভালো ভালো কিছু অপশনস রয়েছে। এটা মোটামুটিভাবে তাদের লাস্ট 4টা ম্যাচের স্টার্টিং ইলেভেন বলা যেতে পারে। বাট যেটা বলছিলাম যে প্রতিটা পজিশনেই তাদের কিন্তু বেশ ভালো ভালো অপশনস রয়েছে, অল্টারনেটিভ রয়েছে। সো তারা কিন্তু চাইলে অনেক রকমের কম্বিনেশন করতে পারে। বাট ইন জেনারেল হয়তোবা আমরা এরকমই একটা স্টার্টিং ইলেভেন আজকের ম্যাচে হয়তো দেখতে পারি। অন্যদিকে স্কটল্যান্ডের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে 2023 সালের স্টার্টিংটা তাদের খুব ভালো হয়েছিল, সেখানে তারা টানা 5টি ম্যাচ উইন করেছিল। বাট আফটার দ্যাট সেপ্টেম্বরের পর থেকে তারা ম্যাচ লুজ করা শুরু করেছে, এবং এর পরবর্তীতে এখন পর্যন্ত তারা 9টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 5টি ম্যাচ তারা লুজ করেছে, মাত্র 1টি ম্যাচ উইন করেছে। সো গত বছর সেপ্টেম্বরের পর থেকে তারা আসলে স্ট্রাগল করছে। সো তাদের স্কোয়াডটা যদি আমরা খেয়াল করি, ইউজুয়ালি তারা 5 ম্যান ব্যাক নিয়ে খেলে। সো 5-2-2-1 বা 5-4-1 এরকম একটা ফরমেশনে তারা ইউজুয়ালি খেলে থাকে। 4-2-3-1 ফরমেশনে তারা 2-3টা ম্যাচ খেলেছে, বাট ইউজুয়ালি তারা 5 ম্যান ব্যাক নিয়ে খেলে। সো ডিফেন্সে যে 5জন খেলে সেখানে থাকে 3জন সেন্টার ব্যাক, সাথে রাইট উইং ব্যাক রালসন এবং লেফট উইং ব্যাক রবার্টসন, তারা ইউজুয়ালি স্টার্ট করে থাকেন। মিডফিল্ডে ম্যাকটোমিনে, ম্যাকগ্রেগর, ম্যাকগিন, ক্রিস্টি, তাদের সাথে সামনে শ্যাঙ্কল্যান্ড অথবা ট্রে অ্যাডামস, তারা হয়তো শুরু করতে পারেন। সো এটা মোটামুটি হবে একটা স্টার্টিং ইলেভেন হতে পারে আজকের ম্যাচের জন্য, যদিও তাদেরও প্রতিটা পজিশনে মোটামুটি বেশ ভালোই অপশনস রয়েছে। শুধুমাত্র সেন্টার ফরওয়ার্ড পজিশনে তাদের খুব বেশি অপশনস নেই বলেই আমাদের কাছে মনে হয়েছে। আর যদি 4-2-3-1 ফরমেশনে তারা খেলে, তাহলে মোটামুটি এরকম একটা স্টার্টিং ইলেভেন তাদের হতে পারে। বাট আমাদের ধারণা যে জার্মানির এগেনস্টে তাদের এই 4-2-3-1 খেলা উচিত হবে না, বরং তাদের উচিত হবে 5-4-1 এই ফরমেশনেই খেলা, এবং 5-4-1 নিয়ে খেললে তাদের কিছু অ্যাডভান্টেজ তারা পেতে পারে। কিরকম অ্যাডভান্টেজ পেতে পারে, আমরা যদি এখন ট্যাকটিক্যাল অ্যানালাইসিসে চলে যাই, ধরেন যে স্কটল্যান্ডের পায়ে এখন বল রয়েছে, তারা এখন বিল্ড আপ করার স্টেপে রয়েছে। সো এই মোমেন্টে তাদের তাদের যে 3জন সেন্টার ব্যাক রয়েছে তাদের এগেনস্টে হয়তো জার্মানির যদি হাই প্রেস করতেও আসে, সেক্ষেত্রে হয়তো তাদের 2জন প্লেয়ার আসবে। সো সেক্ষেত্রে বিল্ড আপের ক্ষেত্রে স্কটল্যান্ড একটা অ্যাডভান্টেজ পেতে পারে 3 ভার্সেস 2 সিচুয়েশনে। আর জার্মানি যদি একদম লাইক ম্যান ফর ম্যান মার্কিংয়ে চলে আসে, আতালান্তা যেরকমভাবে প্রেস করতে চলে আসে, জার্মানি যদি সেরকম ফুল হাই প্রেসে চলে আসে, তাহলে সেক্ষেত্রে জার্মানির জন্য সেটা রিস্কি হয়ে যাবে। কারণ স্কটল্যান্ড কিন্তু তখন জার্মানির ডিফেন্স লাইনের পেছনে যে স্পেসটা রয়েছে সেই স্পেসে অ্যাটাক করতে পারে, এবং নয়ার কিন্তু এখন আগের মতো সেই সুইপার কিপার রোলটা সেভাবে প্লে করতে পারছেন না। তার কিন্তু বয়স হয়ে গিয়েছে, তার স্পিড কমে গিয়েছে, এজিলিটি কমে গিয়েছে, এবং এক্ষেত্রে রবার্টসনের যে সুইচগুলো রয়েছে, এক পাশ থেকে যখন তিনি আরেকটা পাশে যখন বল সুইচ করেন, সেক্ষেত্রে কিন্তু জার্মানির লেফট ব্যাক যদি সেই পজিশনে না থাকতে পারেন, হাই প্রেস করতে গিয়ে যদি তিনি জায়গা থেকে সরে যান, সেক্ষেত্রে কিন্তু জার্মানির জন্য একটা থ্রেট হতে পারে। সো জার্মানি আসলে উচিত হবে না একদম ম্যান ফর ম্যান হাই প্রেসিং এ যাওয়া উচিত হবে না, বরং তাদের উচিত হবে সেমি হাই ব্লকে যাওয়া। সেক্ষেত্রে স্কটল্যান্ড হয়তো ফার্স্ট লাইন অফ ডিফেন্সের এগেনস্টে 3 ভার্সেস 2 অ্যাডভান্টেজ পেলেও জার্মানি পরবর্তীতে মিডফিল্ড থেকে প্রোগ্রেশন জোন থেকে বন্ধু বল উইন করতে পারবে। অন্যদিকে স্কটল্যান্ডের ডিফেন্ডিং ফেজের কথা যদি আমরা চিন্তা করি, কারণ আসলে স্বভাবগতভাবে এই ম্যাচে জার্মানি পায়ে বল পজিশন হয়তো অনেক বেশি থাকবে। সো জার্মানি পায়ে যদি বেশিক্ষণ বল থাকে, তাহলে আসলে স্কটল্যান্ড আসলে লো ব্লক বা মিড ব্লকে ডিফেন্ড করবে, এবং সেক্ষেত্রে তাদের শেপটা হয়ে যাবে 5-4-1। এক্ষেত্রে ক্রুজ যেহেতু অনেক নিচে নেমে আসেন 2জন সেন্টার ব্যাকের সাথে, সেক্ষেত্রে হয়তো শ্যাঙ্কল্যান্ডের এগেনস্টে বা স্ট্রাইকারের এগেনস্টে তারা হয়তো অ্যাডভান্টেজ পেতে পারে। বাট এক্ষেত্রে স্কটল্যান্ড যেটা চাবে, তাদের মিডফিল্ড লাইন এবং ডিফেন্স লাইন, এই 2 লাইনের মাঝখানে যেন জার্মানি কোনো স্পেস না পায়, অর্থাৎ এই 2 লাইন মিডফিল্ড লাইন এবং ডিফেন্স লাইন তারা যেন খুব বেশি কম্প্যাক্ট অবস্থায় থাকে, সো দ্যাট জার্মানির প্লেয়াররা যেন এখানে কোনো অ্যাডভান্টেজ নিতে না পারে। কারণ এখানে যদি আপনি খেয়াল করে দেখেন, হ্যাভার্টজ বলেন, গুন্ডোগান বলেন, তারা সবাই কিন্তু আসলে ফ্রি রোলে খেলার চেষ্টা করেন। তারা কিন্তু আসলে সেন্টার ফরওয়ার্ড পজিশন থাকবে না, বা নির্দিষ্ট কোনো পজিশন থাকবে না, তারা মুভ করবে, এবং এক্ষেত্রে তারা চেষ্টা করবে যে 2টা লাইনের মাঝামাঝি জায়গায় চলে আসার জন্য, ফ্রিলি বলটা নিয়ে টার্ন করার জন্য। এবং এই জিনিসটা ডিফেন্ড করার জন্য স্কটল্যান্ডকে আসলে 5-4-1 এই শেপে তাদের ডিফেন্স লাইন এবং মিডফিল্ড লাইনের মাঝখানে খুব বেশি কম্প্যাক্ট থাকতে হবে, যাতে করে হ্যাভার্টজ বা গুন্ডোগান তারা এভাবে ফ্রিলি বল নিতে না পারেন, অথবা বল নিতে পারলেও বল নিয়ে যেন টার্ন করতে না পারেন। সো যে পয়েন্টগুলো আমরা আলোচনা করছি, সেই পয়েন্টগুলোই আসলে আমরা ম্যাচ থেকে দেখে নেওয়ার চেষ্টা করি। সো কিছুদিন আগে জার্মানি নেদারল্যান্ডস ম্যাচ যেটা হচ্ছিল, সেই ম্যাচে যদি আপনি খেয়াল করে দেখেন, পিছনে রুডিগার, টা,
দুজন সেন্টার ব্যাক, তাদের কাছাকাছি রয়েছে ক্রুস এবং তার ঠিক সামনে রয়েছে আরেকজন মিডফিল্ডার গ্রস, এখানে চেঞ্জ হয়ে নেমেছিলেন। ইউজুয়ালি অ্যান্ড্রিচ শুরু করেন, বাট প্যাসকেল গ্রস তিনিও চেঞ্জ হয়ে নামতে পারেন। রাইট ব্যাক কিমিক এবং লেফট ব্যাক মিটেলস্টেড, তাদেরকে যদি দেখেন মিটেলস্টেড অনেক বেশি ওয়াইডে রয়েছে, কিন্তু কিমিক কিন্তু অলমোস্ট ইনভার্টেড ফুলব্যাক হিসেবে এখানে রোল প্লে করছে। মিডফিল্ডে তিনি মাঝে মাঝেই জয়েন করবেন এবং এক্ষেত্রে কিমিক যেহেতু ভিতরে চলে এসেছেন, এক্ষেত্রে মুসিয়ারা কিন্তু রাইট ফ্ল্যাঙ্কে আপনাকে উইথ দিচ্ছে। অন্যদিকে ফিউরিক তিনি কিন্তু ভিতরের দিকে চলে যাচ্ছেন, যেহেতু মিডলস্টেড তিনি আসলে ফ্ল্যাঙ্ক এরিয়াতে রয়েছেন। এখানে ফিউরিকের জায়গায় হয়তোবা উইথ শুরু করতে পারেন এবং সামনে যারা রয়েছে ফুলক্রুক এবং মুলার, এখানে ইউজুয়ালি হয়তো হ্যাভার্টস এবং গুন্ডোগার শুরু করবেন। বাট যেই খেলুক না কেন, ট্যাকটিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে আসলে ইম্পর্টেন্ট হলো যে কে খেলছেন, সেটা থেকে বড় বিষয় হলো তারা কীভাবে খেলছেন। সো আমরা যেই পজিশনগুলো দেখাচ্ছিলাম, আপনি যদি খেয়াল করে দেখেন, জার্মানি আসলে যখন তারা অ্যাটাক করে তখন তারা মূলত এরকম একটা অর্গানাইজেশনে চলে যায় এবং এখান থেকে যখন তারা সামনে গোল স্কোরিং এর সিচুয়েশনে চলে যায়, তখন তারা আসলে প্রতিটা প্লেয়ারকে যদি আপনি খেয়াল করে দেখেন, তারা কিন্তু আসলে নির্দিষ্ট কোনো পজিশনে বা জোনে স্টিল হয়ে থাকে না। তারা আসলে প্রত্যেকে অলমোস্ট ফ্রি রোলে ডিবক্সের ভিতরে অ্যাটাক করতে যায়। আপনি যদি খেয়াল করে দেখেন, এখানে ফুলক্রুক নাম্বার 9 তিনি আসলে রয়েছেন অলমোস্ট সাইডে, তার যে ভিতরে চলে গেছে বিয়ার, চলে গেছেন ভিতরের দিকে, তিনি চলেছিল উইঙ্গার, তিনি চলে গেছেন ভিতরে। মুলার এখানে রয়েছেন, তিনি আসলে অ্যাটাকিং মিডফিল্ডার, সেকেন্ড স্ট্রাইকার, তিনি সেকেন্ড লাইন রান করছেন। তার পাশে রয়েছে নাম্বার 6 কিমিক, তিনি আসলে রাইট ব্যাক, তিনি আসলে এখানে চলে গেছেন অ্যাটাক করার জন্য এবং যার পায়ে বল রয়েছে মুসিয়াল, তিনি আসলে এখান থেকে শট নিচ্ছেন, তিনি ছিলেন রাইট উইঙ্গার। সো যখন তারা অ্যাটাক করছে, বক্সের আশেপাশে চলে যাচ্ছে, তখন তারা সেখানে ফ্রি মুভমেন্ট করছে, যেটা কিনা অপোনেন্টের জন্য ডিফেন্ড করাটা আসলে বেশ ডিফিকাল্ট। সিমিলার সিচুয়েশন এটা তাদের লাস্ট ম্যাচ গ্রিসের এগেনস্টে, সেখানে আপনি দেখবেন রুডিগার, টাহ এবং ক্রুজ তারা রয়েছে পিছনে, কিমিক এবং আন্ড্রিচ তারা মোটামুটি মিডফিল্ডে রয়েছে। জামাল মুসিয়াল এখানে ভিতরের দিকে ইনসাইডে রান করেছেন, সেক্ষেত্রে রাউন্ড লেফট ব্যাক তিনি খেলছিলেন, চেঞ্জ হয়ে নেমেছিলেন, তিনি আসলে উইথ প্রোভাইড করছেন লেফট সাইডে। অন্যদিকে কাই হাভার্টস, সানে এবং গুন্ডোগান তারা দেখেন, তারা কিন্তু চেষ্টা করছে যে দুইটা লাইনের মাঝামাঝি আসার জন্য এবং প্লেয়ারদের মাঝামাঝি আসার জন্য। বিশেষ করে কাই হাভার্টস এবং গুন্ডোগান তারা এই ইন বিটুইন দ্য লাইন্স এবং ইন বিটুইন প্লেয়ার্স, তারা এই জায়গাগুলোতে চলে আসার চেষ্টা করে এবং সেখান থেকে তারা কিন্তু কম্বিনেশনের মাধ্যমে গোল স্কোরিং অপরচুনিটি তৈরি করে ফেলে। এবং এই ধরনের সিচুয়েশন যখন তারা ক্রস করতে পারে, কাটব্যাক করতে পারে, আপনি যদি তাদের প্লেয়ারদের অবস্থানগুলো দেখেন, এখানে অলমোস্ট প্রতিটা জোন তারা কিন্তু কভার করে ফেলেছে। আপনি এখানে ক্রস করতে পারেন, আপনি এখানে কাটব্যাক করতে পারেন, এখানে আপনি রিবাউন্ড জোনে সেকেন্ড বলটা পেতে পারেন। সো প্রতিটা জোন আসলে তারা কভার করে ফেলছে। এবং আরও একটা জিনিস রয়েছে, তাদের সেকেন্ড লাইন রান রয়েছে। তারা যে মিডফিল্ডে যে প্লেয়ারটা খেলে, হয়তো সেটা গুন্ডোগান হতে পারে, মুলার হতে পারে, বা যেই খেলুক না কেন, তারা কিন্তু সেকেন্ড লাইন রান করে এবং সেক্ষেত্রে তাদের যে বলছিলাম যে ফ্রি মুভমেন্ট করে, আপনি দেখেন তাদের রাইট ব্যাক তিনি উঠে আসছেন এখানে অ্যাটাকিংয়ে জয়েন করার জন্য। সো এই জিনিসগুলো অপোনেন্টের জন্য ডিফেন্ড করা ডিফিকাল্ট। সো এই ক্ষেত্রে স্কটল্যান্ডকে আসলে 5-4-1 যদি তারা ডিফেন্ড করে, এই অ্যাডভান্টেজটা তারা হয়তো এখানে ডিফেন্ড করার সময় পেতে পারে। আর আপনার অপোনেন্ট যদি আসলে 5-4-1 লোর ব্লকে ডিফেন্ড করে, তখন আপনাকে কী করতে হবে? আপনাকে তখন আসলে বলটাকে রোটেট করতে হবে, এক পাশ থেকে আরেক পাশে রোটেট করতে হবে, অপোনেন্টকে শিফট করাতে হবে এবং দেন যখন আপনি সুযোগটা পাবেন, তখন আপনি হয়তো একটা ক্রস করার অ্যাটেম্প্ট পেতে পারেন এবং সেক্ষেত্রে তাদের ক্রস করার ক্ষেত্রে তাদের বক্সে এনাফ প্লেয়ার থাকে এবং একই সাথে তাদের কিন্তু এই সেকেন্ড লাইন রানার রয়েছে। এই সেকেন্ড লাইন রানগুলো ট্র্যাক করা কিন্তু খুব ডিফিকাল্ট। আপনি যদি এখানে খেয়াল করে দেখেন, বক্সের মধ্যে তাদের প্রায় 5 জন প্লেয়ার রয়েছে এবং বক্সের ঠিক বাইরে রিবাউন্ড জোনে বা সেকেন্ড বলগুলো তারা যেন এখান থেকে উইন করতে পারে, সেখানে কিন্তু ক্রুজ রয়েছে, প্যাসকেল গ্রস রয়েছে বা অ্যান্ড্রিচ থাকতে পারে এবং তারা কিন্তু এখান থেকে লং রেঞ্জ শটে খুবই পারদর্শী। আমরা আজকে থেকে প্রায় 15-20 বছর আগে যেমন দেখতাম যে জার্মানি বক্সের বাইরে থেকে অনেক বেশি শট করে, লং রেঞ্জ শট অ্যাটেম্প্ট করে। এই জার্মানির টিমের কাছ থেকে কিন্তু আমরা সেই জিনিসটা আবার ফিরে পেতে যাচ্ছি বলেই মনে হচ্ছে। যেমনটা এখানে প্যাসকেল গ্রস তিনি আসলে 88 মিনিটে ম্যাচ উইনিং গোলটা স্কোর করেছিলেন। আর আরও একটা জিনিস অ্যাড করে দিতে চাই, সেটা হলো যে জার্মানি যখন কর্নার করে, তখন তাদের একটা শর্ট কর্নার কম্বিনেশন রয়েছে। আপনি যদি দেখেন 5 জন প্লেয়ার বক্সে অ্যাটাক করছে, শর্ট কর্নার কম্বিনেশনে 3 জন গিয়েছিলেন এবং রাইট ব্যাক এবং লেফট ব্যাক, ইউজুয়ালি রাইট ব্যাক লেফট ব্যাকে তারা এই রিবাউন্ড জোনে থাকেন। তারা চেষ্টা করে বলটাকে এখানে রাইট ব্যাক লেফট ব্যাকের কাছে বলটা ব্যাক পাস করার জন্য এবং সেখান থেকে তারা লং রেঞ্জ শট অ্যাটেম্প্ট করে। যেমন এই ইনস্ট্যান্সে নেদারল্যান্ডসের এগেনস্টে মিটেলস্টেড লেফট ব্যাক তিনি আসলে এখান থেকে লং রেঞ্জ শটে গোল স্কোর করেছিলেন এবং পরবর্তীতে গ্রিসের সাথে ম্যাচে, অর্থাৎ লাস্ট যে ম্যাচটা তারা খেললো 6 দিন আগে, সেই ম্যাচেও আমরা দেখেছিলাম এখানে একই রকম একটা প্যাটার্নে তারা বলটা ব্যাক পাস করেছিলেন। তখন রাইট ব্যাক ছিলেন হেনরিক্স, তিনি এখান থেকে লং রেঞ্জ শট করেছিলেন, বারে গিয়ে হেড করেছিল, খুবই চমৎকার শট ছিল। সো এটা আমরা এই ম্যাচেও এক্সপেক্ট করতে পারি। নাও আমরা যদি এখন জার্মানির 2-1টা উইক পয়েন্টের কথা চিন্তা করি, জার্মানি যখন বিল্ড আপ করে তখন তাদেরকে প্রেস করলে তারা সেখান থেকে বল লুজ করেছে। এটা হলো লাস্ট ম্যাচ গ্রিসের সাথে ম্যাচ, সেই ম্যাচে তারা বেশ কয়েকবার গ্রিস জার্মানিকে প্রেস করেছিল, হাই প্রেস করেছিল এবং সেখান থেকে তারা বল উইন করে আসলে গোল স্কোরও করেছে। সো এখানে গ্রিস হাই প্রেস করছে, তারা একটা নির্দিষ্ট সাইডে তাদেরকে ফোর্স করছে এবং সেই নির্দিষ্ট অঞ্চলে যখন বল নিয়ে আসছে জার্মানি, তখন গ্রিস সেখানে প্রেস করে বল উইন করেছে এবং এই ইনস্ট্যান্সে তারা এখান থেকে গোল স্কোর করেছিল। ম্যাচের সেকেন্ড হাফে সিমিলার 63 মিনিটে গ্রিস আবারও জার্মানিকে হাই প্রেস করছে। প্রথমত তারা তাদেরকে একটা নির্দিষ্ট সাইডে ফোর্স করেছে, যখন সেই সাইডে তারা ফোর্স করে নিয়ে গিয়েছে সেখানে তারা তাদেরকে স্কুইজ করার চেষ্টা করেছে, ইন্টেন্সলি প্রেস করেছে এবং সেখান থেকে তারা আবার বল উইন করেছে এবং সেখান থেকে তারা গোল স্কোর করতে না পারলেও ভালো একটা গোল স্কোরিং অপরচুনিটি পেয়েছিল। সো স্কটল্যান্ডও এই সুযোগটা নিতে পারে
জার্মানি যখন বিল্ড আপ করবে তখন তারা এই চান্সটা নিতে পারে। আর জার্মানি যেহেতু অ্যাটাকিংয়ের সময় অনেক বেশি নাম্বারস অ্যাড করে আপফ্রন্টে, সো এক্ষেত্রে স্কটল্যান্ড যদি বল উইন করতে পারে তাদের একটা সুযোগ থাকবে কাউন্টার অ্যাটাকে চান্স তৈরি করার জন্য। লাস্ট যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো গোলকিপার নয়ার। তিনি অনেকদিন পর কিন্তু ইনজুরি থেকে ফিরে এসেছেন। বায়ার্ন মিউনিখেও লাস্ট ম্যাচগুলো খেলেছেন, জার্মানিতেও ম্যাচগুলো খেলছেন। তার অবস্থাটা এখন একদম অ্যাকচুয়ালি একটা মিস্টেরিয়াস অবস্থা। মানে তিনি খুব ভালো ভালো কিছু সেভ করছেন, আবার এমন একটা মিস্টেক করছেন, ফাম্বল করছেন, যেখান থেকে তিনি আসলে গোল কনসিড করে ফেলছেন। হ্যাঁ, তার বয়স হয়ে গিয়েছে, অ্যাজিলিটি কমে গিয়েছে, স্পিড কমে গিয়েছে, আগের মতো সুইপিং কিপিং করতে পারছেন না, শর্ট স্টপিংয়ের ক্ষেত্রেও কিছুটা দুর্বলতা তার চোখে ধরা পড়ছে। বাট স্টিল তিনি এখনো জার্মানির নাম্বার 1, কারণ তার জায়গায় আর যারা অপশন রয়েছে তারা আসলে এখনো নয়ারকে ছাড়িয়ে যেতে পারেন নাই। সো তারা যেহেতু নয়ারকে ছাপিয়ে যেতে পারেন নাই, দ্যাট ইজ ওয়াই নয়ার এখনো জার্মানির নাম্বার 1। এই গ্রিসের সাথে ম্যাচেই তিনি চমৎকার একটা ডাবল সেভ করেছেন। শিওর একটা গোল স্কোরিং অপরচুনিটি, বাট এখানে তিনি কিন্তু আসলে ডাবল সেভ করেছেন। কিন্তু ঠিক পরবর্তীতে একটা মোমেন্টে তিনি যখন গোলটা কনসিড করেছেন তখন একটা সিম্পল বল তিনি কিন্তু আসলে ধরতে পারেন না, এটা ফাম্বল করেছিল বলটা, এবং সেখান থেকে কিন্তু আসলে রিবাউন্ডে গ্রিস স্কোর করেছিল। এটা জাস্ট 6 দিন আগের ঘটনা, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে আমরা কিন্তু দেখেছিলাম রিয়াল মাদ্রিদের এগেনস্টে জোসেলু যে প্রথম গোলটা করেছিল সেই গোলটাও কিন্তু নয়ের হাত থেকে বলটা ফাম্বল করেছিল। সো এই ছিল জার্মানি স্কটল্যান্ড ম্যাচ নিয়ে আমাদের আজকের প্রি ম্যাচ অ্যানালাইসিস। লেটস মেক এ প্রেডিকশন অনলি ফর ফান। সো আওয়ার প্রেডিকশন ইজ জার্মানি 2 স্কটল্যান্ড 1। এই ম্যাচ নিয়ে আপনাদের এক্সপেকটেশন কীরকম এবং আপনাদের প্রেডিকশনটা কীরকম সেটা আমাদেরকে কমেন্টস বক্সে জানিয়ে দিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।